নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ধর্মের স্বাধীনতা এবং সংবিধানের উপর আক্রমণ হল ওয়াকফ বিল। কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে মন্তব্য করলেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অপরদিকে ইভিএম মেশিনের পরিবর্তে ব্যালটে ভোট গ্রহণের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কংগ্রেসের দুদিনের 84তম অধিবেশন শেষ হয়েছে গুজরাতের আহমেদাবাদে। কয়েকদিন আগে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস করেছে বিজেপি। এটি ধর্মের স্বাধীনতা এবং সংবিধানের উপর আক্রমণ। আরএসএস এর মুখপত্র অর্গানাইজারে লেখা আছে যে খ্রিস্টানদের উপর আক্রমণ করা হবে। এটি একটি ধর্মবিরোধী বিল। দেশের প্রতিটি মানুষের এটা জানা উচিত বলে সম্মেলনের শেষ দিনে নিজের বক্তব্য উল্লেখ করেন রাহুল গান্ধী। এর আগে মঙ্গলবার প্রথম দিনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা 4 ঘন্টা ধরে চলে। আজ দ্বিতীয় দিনে মূল সম্মেলনটি সবরমতী রিভার ফ্রন্টে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশ জুড়ে 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এই অধিবেশনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সম্মেলনে উপস্থিত থাকলেও আসেননি প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে ইভিএম নয়, ব্যালট পেপার ব্যবহার করে নির্বাচন পরিচালনা করা উচিত বলে সম্মেলনে উল্লেখ করেন মল্লিকার্জুন খার্গে। সরকার এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা তাদের উপকার করবে এবং বিরোধীদের ক্ষতি করবে বলে সংগঠনের মন্তব্য করেন কংগ্রেস সভাপতি। ইভিএম নয়, ব্যালট পেপারে ব্যবহার করে নির্বাচন পরিচালনা করা উচিত বলে পরামর্শ দেন তিনি। মহারাষ্ট্রের নির্বাচনে জালিয়াতির মাধ্যমে জিতেছে। মহারাষ্ট্রে 150টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং 138টিতে জয়লাভ হয়েছিল, যা 90% জয়। এটা আগে কখনো দেখিনি বলে অভিযোগ করেন মল্লিকার্জুন খার্গে। এই অধিবেশনে ত্রিপুরা থেকে যোগ দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। ফেরো রিপোর্ট, নিউজ নাও। টেলিভিশন এবং মোবাইলের দৌলতে হারিয়ে যেতে বসেছে আমাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই কৃষ্টি এবং সংস্কৃতিকে পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথাগুলো জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার থেকে শুরু হওয়া রাজ্যভিত্তিক এই যাত্রা উৎসব চলবে আগামী 23শে এপ্রিল পর্যন্ত। এই টিভি শুরু হয়ে গেছে, মোবাইল শুরু হয়ে গেছে, তো এইসব কারণে কিন্তু আস্তে আস্তে করে আমাদের যাত্রা, নাটক, আমাদের যে পুতুল খেলার নাচ, আমরা এইসব সব ভুলতে বসেছি এখন। সেইগুলো কিন্তু আমাদের পুরনো যে স্মৃতি, পুরনো যে কালচার, কোনো অবস্থায় আমরা ডিসিশন নিয়েছি সেগুলো আমরা মুছতে দেব না। আমরা এর আগের যে সরকার সেগুলো করেছে, ওরা এগুলোর দিকে কোনো দিন নজর দেয়নি। আমাদের মনে আছে যে যখন শীতকাল আসতো যাত্রার জন্য আমরা বসে থাকতাম। পশ্চিম বাংলা থেকে এক একটা, আপনারা সবাই জানেন, বড় বড় নেতিবাচক মানসিকতার কারণে ক্রমে ক্ষয়িষ্ণু এবং নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বিরোধীরা। ধর্মনগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ভিত্তি স্থাপনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটি শব্দকে বিকৃত করে বিধানসভাকে বয়কট করে বিরোধী দল সিপিআই। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আবেদনেও সাড়া দেয়নি তারা। এই ধরনের নেতিবাচক মানসিকতার কারণে ক্ষয় হয়ে যাচ্ছে সিপিআই। অপরদিকে টিম করে জ্বলছে কংগ্রেস, যা আগামী দিনে হয়ে যাবে নিশ্চিহ্ন। বুধবার ধর্মনগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করতে গিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে মাননীয় স্পিকার মহোদয় আছেন, বিধানসভার মধ্যে আপনারা দেখেছেন একটা শব্দকে কিভাবে বিকৃতি করা যায় এবং বিকৃতি করে সেটাকে ভিত্তি করে ওরা সবাই, যারা বিরোধী দলের দল নেতা থেকে শুরু করে সবাই চলে গেল। আমি আবেদন করলাম, আপনারা আসুন, বিধানসভাতে আসুন। মুখ্যমন্ত্রী আবেদন করেছে, মুখ্যমন্ত্রী মানে লিডার অব দ্য হাউস, উনি আবেদন করেছেন। বিরোধী দল নেতা কি বললেন, খুব ভালো, মুখ্যমন্ত্রী আমাদের আবেদন করেছেন আসার জন্য, কিন্তু মনের থেকে বলেছেন কিনা আমার জানা নেই। কিরকম অদ্ভুত কথা। তো মনটা কোথা থেকে দেখাবো কি করে, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম মনটা দেখতে কিভাবে দেখানো যায় সেটা একবার আপনি আমাদের বুঝিয়ে দিন। সবসময় একটা নেগেটিভ। আমি সব জায়গায় আজকাল বলি, ওরা তো ভগবান বিশ্বাস করে না, তো না দিয়ে শুরু হয় নাস্তিক, মানে নাস্তিকেই না। আর আমরা যারা আস্তিক,
মানে দিয়ে আমাদের আস্থা আছে মানুষের প্রতি, ভগবানের প্রতি। তো এই যে দল, বিরোধী দল সবসময় নেগেটিভ করেই চলবে। ওদের এই নেগেটিভিটি যাবেও না কোনোদিন, আর আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এখন নোটার সাথে এখন ওরা যুদ্ধ করছে। আর একটা বিরোধী দল আছে কংগ্রেস, হাতে গোনা 3 জন মিটমিট করে জ্বলছে, নানা রকম নাটক, বিকৃতি করে কথা বলা, এইসব আমরা দেখছি। তারাও প্রায় ক্ষয়িষ্ণুর পথে। আমার মনে হয় আগামী দিন উনারাও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবেন। এই সরকারের সময়কালে কর বহির্ভূত রাজস্ব আদায় হয়েছে 236%, যা একটি উল্লেখযোগ্য দিক বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2024-25 অর্থ বছর থেকে 22% বেশি অর্থ 2025-26 বাজেটে বরাদ্দ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন পর্যন্ত রাজ্যের নিজস্ব কর এবং কর বহির্ভূত যে রাজস্ব আদায় প্রায় 236% বৃদ্ধি পেয়েছে। ভাবা, এটা কিন্তু বুঝতে হবে, এটা চিন্তা করতে হবে যে কি করে এটা সম্ভব হয়েছে। 236% আমাদের এই রাজস্ব আদায় হয়েছে, যে কারণে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট আমরা করতে পারছি। 2024-25 অর্থ বছরে 14,771.88 কোটি টাকা আমরা মানে সেই বরাদ্দ ছিল। আর এই বছর প্রায় 18,012.91 কোটি টাকা বৃদ্ধি হয়েছে। তাতে করে পার্সেন্টেজ যদি আমরা দেখি, প্রায় 22% আমাদের এইবারের সেই আমাদের সার্বিক উন্নয়ন খাতে সেটা বেড়েছে। আমাদের রাজ্যে 2017-18 অর্থ বছরের যে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট যদি দেখি, সেখান থেকেও আমাদের প্রায় অনেক বেড়েছে। যেখানে 2024 অর্থ বছরে 43,715 ছিল, সেখানে 91,224 কোটি টাকা হয়েছে। এদিন ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা পঞ্চায়েতের সম্পদ কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া 40টি উন্নয়ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ধর্মনগরের অধীনে কলাছড়া আরডি ব্লকে 4টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও এদিন স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কংগ্রেস এবং সিপিআইএম মিলিয়ে পঞ্চায়েত দখল করল কৈলাসহরের ইছকপুরে। বুধবার দুপুরে ইছকপুর পঞ্চায়েত অফিসের হল ঘরে প্রথমে 11 জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে উপপ্রধান আব্দুল কালামের বিপক্ষে বিজেপি দলের 5 জন পঞ্চায়েত সদস্য ভোট দিলেও সিপিআইএম দলের 5 জন পঞ্চায়েত সদস্য তার পক্ষে ভোট দেন। আব্দুল কালামের নিজের ভোট মিলে মোট 6টি ভোটে পুনরায় কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য আব্দুল কালাম নির্বাচিত হলেন পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে। অপরদিকে প্রধান পদে ভোটাভুটির সময় বিজেপি দলের 5 জন পঞ্চায়েত সদস্য ভোট বয়কট করে চলে যান। কিন্তু 11 জন মোট পঞ্চায়েত সদস্যদের মধ্যে কংগ্রেস দলের একজন ও সিপিআইএম দলের 5 জন সহ মোট 6 জন পঞ্চায়েত সদস্য উপস্থিত থাকায় ভোটাভুটি হয় এবং উপস্থিত 6 জনে ভোট দেন প্রধান সন্ধ্যা রানী দেবকে। আমি দীপঙ্কর চক্রবর্তী। আমি আজকের ইছকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অনাস্থা এবং প্রধানের নির্বাচনের প্রিসাইডিং অফিসার। তো আজকের ইছকপুর গ্রাম পঞ্চায়েতে প্রথমে আমরা উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব, ওটার মোশন হয়। তো এই মোশনের মানে অনাস্থা প্রস্তাবের পক্ষে টোটাল 5টা ভোট এবং বিপক্ষে 6টা ভোট হয়। তো তার দরুন যে উপপ্রধান উনি যে আছেন, উপপ্রধানের মোশনটা রিজেক্ট হয়। তো উনি যে উপপ্রধান আছেন উনি উপপ্রধানই থাকছেন। আর দলের ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোন রকম সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ক্রমবিলম্বে ধোঁয়াশার মধ্যে থেকেই প্রশ্ন তুলছেন দলের তৃণমূল পর্যায়ের কার্যকর্তারা। গত বছরের শেষের দিক থেকে ত্রিপুরায় সংগঠন পর্ব বুথ স্তর থেকে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। ধাপে ধাপে তার মণ্ডল, জেলা ও প্রদেশ হয়ে এরপর সর্বভারতীয় সভাপতি নির্বাচন হওয়ার কথা। রাজ্যে অল্প সংখ্যক বুথ বাদ দিয়ে বাকিগুলোর সভাপতির নাম মোটামুটি ভাবে যথাসময়ে ঘোষণা করতে পারলেও মণ্ডল জেলা সংগঠন পর্বের সময়সূচি অনুসারে করতে পারেনি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। দেরিতে হলেও এই দুটি সংগঠন পর্ব মিটলেও মাসের পর মাস, তারিখের পর তারিখ অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত প্রদেশ সভাপতির নাম ঘোষণা করতে পারেনি দল। আর এ নিয়ে দলের সাংগঠনিক বিষয় নিয়ে যেমন কিছুটা হলেও রাজনৈতিক অলিন্দে নেতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি এই নিয়ে ধোঁয়াশায় রয়েছে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারাও।
সম্ভাব্য নাম হিসেবে বেশ কয়েকজনের নাম ঘুরপাক খেলেও আদতে কি হবেন দলের সভাপতি তা নিয়ে এখনো নিশ্চিত নয় কেউই। দলের যে সাংগঠনিক অবস্থা বর্তমানে, এর থেকে উত্তরণের পথে যেতে হলে সর্বক্ষণের নেতা লাগবে বলে মনে করছেন দলেরই একাংশ নেতৃত্ব। এই ক্ষেত্রে রাজনৈতিক লড়াইয়ে অভিজ্ঞ নেতার প্রয়োজন, যে সাংগঠনিক শক্তিতে এগিয়ে নিয়ে যেতে পারবে দলকে। রাজ্যের রাজনৈতিক ভৌগোলিক পরিমণ্ডল চেনা জানা নেতাকে আনতে হবে দায়িত্বে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। এদিকে আগামী দিন দশকের মধ্যে অর্থাৎ বাংলা নববর্ষের শুরুতেই দলের সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলি। দলের শীর্ষ মহলে জেপি নাড্ডার পরবর্তী সভাপতি চয়ন নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। গত সপ্তাহে এক যুগ সময় বাদে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এই সাক্ষাতের নেপথ্যে ভারতীয় জনতা পার্টির পরবর্তী প্রধান কে হবেন, এটাই ছিল আলোচনার মুখ্য বিষয়। দলের সর্বভারতীয় সভাপতি ছাড়াও বেশ কয়েকটি বড় রাজ্য যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল, পশ্চিম বাংলা সহ আরো বেশ কিছু প্রদেশে এখনো দলের প্রদেশ সভাপতি নির্বাচন করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। বড় রাজ্যের সাথে সাথে রয়েছে ত্রিপুরা সহ আরো ছোট রাজ্যও। সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে অন্তত 50% প্রদেশের সংগঠন পর্ব শেষ করে নিতে হবে বলে লেখা আছে ভারতীয় জনতা পার্টির দলীয় সংবিধানে। প্রদেশ সভাপতি কে হবেন এ নিয়ে যেমন এখনো ধোঁয়াশা রয়েছে কার্যকর্তা মহলে, তেমনি এখনো পর্যন্ত যেসব প্রদেশে সভাপতির নাম ঘোষণা হয়নি সেখানে প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে আরএসএস এর মতামতের প্রাধান্য পাবে বলে অভিমত রাজনৈতিক মহলের। জেপি নাড্ডা বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, ফলে তিনি আর সভাপতি পদে থাকবেন না। এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশের বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্য রয়েছেন সাংসদ পদে। স্বাভাবিক কারণেই বিজেপির মতো সর্ববৃহৎ রাজনৈতিক দলের সংগঠন পর্বে এতটা ঢিলেঢালা ভাব হওয়াতে এর প্রভাব পড়ছে দলের উপর। ত্রিপুরাতে যেখানে বিরোধী রাজনৈতিক দল বামপন্থীরা এখনো সক্রিয়, সেই ক্ষেত্রে দলের প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে আরএসএস বা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চীনের সহায়তায় শিলিগুড়ি করিডোর লাগোয়া লালমনিরহাট জেলায় একটি সম্পূর্ণ নতুন এয়ারফোর্স বেস স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর প্রেক্ষিতে উত্তর পূর্বাঞ্চলে বায়ু ও স্থল সেনার শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। লালমনিরহাট জেলায় একটি সম্পূর্ণ নতুন এয়ারফোর্স বেস স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চীনের সহায়তায় লালমনিরহাট জেলায় এই সম্পূর্ণ নতুন এয়ারফোর্স বেস স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রেক্ষিতে অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছে ভারত। শিলিগুড়ি করিডোর লাগোয়া হলো বাংলাদেশের লালমনিরহাট জেলা। বাংলাদেশের এই সিদ্ধান্তের পরে গোটা পূর্ব এবং উত্তর পূর্ব জুড়ে বায়ু এবং স্থল সেনার শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এমনকি উত্তর পূর্ব ভারতের এয়ারফোর্স স্টেশনগুলিতে আরো বেশি করে রাফাল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নতুন দিল্লি। শিলিগুড়ি করিডোরকে চীনের লক্ষ্যমাত্রা তথা নিশানা থেকে রক্ষা করতে পাল্টা রাশিয়া থেকে ক্রয় করা সর্বাধুনিক S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও মোতায়েন করা হচ্ছে। হঠাৎ করে এই সামরিক তৎপরতার রেশ পড়েছে সীমান্তবর্তী জেলাগুলিতেও। ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং পূর্ব ভারতের প্রতিটি বাংলাদেশ সীমান্তবর্তী জেলাকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। বর্ডার সিকিউরিটি ফোর্সকে বলা হয়েছে মনিটরিং ও প্রহরা বাড়াতে। লালমনিরহাটে নতুন করে একটি এয়ারফোর্স স্টেশন নির্মাণের জন্য চীনের কাছে প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ। চীনের এরকম যে কোনো পরিকাঠামো নির্মাণ চুক্তির মধ্যে যে সংস্থাগুলো কন্ট্রাক্ট পেয়ে থাকে তাদের মধ্যে যুক্ত থাকে পাকিস্তানি সংস্থা। অর্থাৎ সরাসরি ভারতের নাকের ডগায় একটি নতুন এয়ারফোর্স বেস স্টেশন যখন তৈরি হবে তখন প্রত্যক্ষভাবে সেই কাজে যুক্ত হবে চীন ও পাকিস্তান। বাংলাদেশের হয়ে এয়ারফোর্স বেস স্টেশন নির্মাণের এই কৌশল তথা পরিকল্পনা হলেও আদতে কি এই এয়ারফোর্স বেস স্টেশনের আড়ালে নিজের বেস স্টেশনই তৈরি করবে চীন, তা নিয়ে আশঙ্কিত ভারত। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরের দিকে চীনের নজর রয়েছে দীর্ঘদিন ধরে। এই করিডোরকে আখ্যা দেওয়া হয়েছে চিকেন নেক হিসেবে। এই অংশকে লক্ষ্য করে 25 থেকে 50 কিলোমিটারের মধ্যে পরিকাঠামোগত কোনো স্ট্র্যাটেজিক কাঠামোর মাধ্যমে একবার প্রবেশের ছাড়পত্র মিললে সেটা কৌশলগত এবং সামরিকগতভাবে চীনের জন্য হবে বিরাট বড় সুবিধাজনক পরিস্থিতি। বাংলাদেশ এখন শর্তহীন কোনো মিত্রতা আর রাখতে বা স্থাপন করতে চাইছে না ভারতের সঙ্গে।
ড্রাগনের নাগপাশে আবদ্ধ হয়ে বাংলাদেশের আবারও একবার পাকিস্তান হওয়া সময়ের অপেক্ষা মাত্র। এই ক্ষেত্রে ভারতকে 3 দিক থেকে ঘিরে ফেলায় লক্ষ্য চীনের। বিষয়টিকে নিয়ে বর্তমানে অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছে দিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চেয়ারম্যানই নন, গত প্রায় 1 বছর ধরে একজন সদস্য নেই রাজ্যের পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনে। স্বাভাবিক কারণেই নিষ্ক্রিয় হয়ে রয়েছে রাজ্য পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন। এক্ষেত্রে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ প্রায় 1 বছর সময় ধরে ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দারের ভূমিকায় রয়েছে রাজ্যের পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন। কমিশনের টেবিলে সাধারণ মানুষের অভিযোগের পাহাড় জমা হয়ে গেলেও সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ। শুধুমাত্র চেয়ারম্যানই নন, গত প্রায় 1 বছর ধরে একজন সদস্যও নেই রাজ্যের পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনে। কমিশনের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন প্রাক্তন বিচারক স্বপন চন্দ্র দাস। 2019-এ দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর তাকে পুনঃনিযুক্তি দেওয়া হয়েছে বহুবার, কিন্তু 2024 সালে 30 জুন তার মেয়াদকাল শেষ হওয়ার পরে আর পুনর্নিযুক্তি পাননি তিনি। তার সঙ্গে এবং আগে মেয়াদ ফুরিয়ে যায় অনেক সদস্যের। ও কমিশনের সদস্য থেকে জি.কে. রাও অবসরে যান 2024 সালের মে মাসে। প্রাক্তন আইএএস আধিকারিক ওয়াই কুমার অবসরে যান 2023 সালের জুন মাসে। 2023 সালের ফেব্রুয়ারি মাসে কার্যকাল শেষ হয় এইচ.সি. ডিসুজার। আরও একজন এল.এইচ. ডার্লং 2023-এর ডিসেম্বরে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের সদস্য হিসেবে শেষ করেন কার্যকাল। এরপর থেকে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের শুধুমাত্র সেক্রেটারি হিসেবে রয়ে গেছেন রাজ্য প্রশাসনের একজন আধিকারিক। গত প্রায় 1 বছর সময়কালের মধ্যে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান হিসেবে যেমন কাউকে বাছাই করেনি, তেমনি একজন সদস্য নিয়োগ করেনি রাজ্য সরকার। আর তাই দীর্ঘ এই সময়ে বিভিন্ন ইস্যুতে রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকলেও কোনো সুরাহা খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ এই কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগে কার্যত রাজ্য সরকারের অনীহা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল। পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার হওয়ার সুযোগ ও সুবিধা নিচ্ছেন এক শ্রেণীর পুলিশ আধিকারিক বলে মনে করছেন অনেকে। সম্প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ উঠে এসেছে রাজ্য পুলিশের মন্থা নির্দেশকের বিরুদ্ধেও। পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন সক্রিয় থাকলে এবং সেখানে অভিযোগ জমা পড়লে রাজ্য পুলিশের মহানির্দেশককেও সেখানে করতে হতো জবাবদিহি। সাধারণ মানুষের বহু অভিযোগও জমা পড়ে রয়েছে কমিশনের টেবিলে। পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন করাই হয়েছিল মূলত সাধারণ মানুষকে যেন পুলিশি হেনস্থার শিকার হতে না হয় সেই উদ্দেশ্য নিয়ে। অর্থাৎ গত প্রায় কার্যত 1 বছর ধরে রাজ্য সরকারের পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন সক্রিয় না থাকায় বিফলে যাচ্ছে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন গঠনের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারতীয় জনতা পার্টি সরকারের যুববিরোধী কার্যকলাপের কারণে ধ্বংসের পথে বর্তমান যুব সমাজ। হতাশাগ্রস্ত যুবকরা হারিয়ে যাচ্ছে নেশার কবলে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির বিশেষ বর্ধিত অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। ভারতীয় জনতা পার্টি সরকারের নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানও জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। বুধবার দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত হয় উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির বিশেষ বর্ধিত এই অধিবেশন। আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ, এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন, তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল কৈলাসহরের 4টি দোকান। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা বলে প্রাথমিক অনুমানে জানিয়েছে সংশ্লিষ্টরা। ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের বিপরীতে ঠান্ডা পানীয়, আইসক্রিম এবং বৈদ্যুতিক সরঞ্জামের দোকান থেকে আচমকায় ধোঁয়া বের হতে দেখা যায় বুধবার সকালে, যেখানে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে যায় পাশের লাইব্রেরি, ওষুধের দোকান ও একটি কাপড়ের দোকান। দমকল দপ্তরের 2টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এখন কি পরিস্থিতি কেমন রয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা যে ঘটেছিল? পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। টোটাল 4টা দোকান, একটা কাপড়ের দোকান, একটা ইলেকট্রনিক আইটেম, একটা ডাক্তারের চেম্বার, একটা গ্রোসারি আইটেম। তো সবচেয়ে বেশি কোনটা ক্ষতিগ্রস্ত হয়েছে? বইয়ের দোকানটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। যাই হোক, পরে আমরা এনকোয়ারি করে দেখব।
বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল সহ ছাত্রছাত্রীদের স্বার্থ সম্বলিত মোট 10 দফা দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করল বাঙালি ছাত্র যুব সমাজ। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতায় ভুগছে, তার পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে ফি বাড়ানো হচ্ছে লাগামহীন। উচ্চশিক্ষার নাম করে হাজার হাজার টাকা আদায় করে নিচ্ছে বিদ্যালয়গুলো বলে অভিযোগ করে সংগঠনের নেতৃত্ব। শিক্ষাক্ষেত্রে মর্জি মাফিক সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার, তাতে মধ্যবিত্ত পরিবারকে দিতে হচ্ছে এই সিদ্ধান্তের খেসারত বলেও অভিযোগ করে ছাত্র সংগঠন। অবিলম্বে এ সকল বিষয়ে পদক্ষেপ নেবার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। তার তীব্র বিরোধিতা জানাই। এটা বাংলা মিডিয়াম স্কুলকে, বাংলাকে এরকম ভাবে অবদমন করা চলবে না। আমরা দরকার হলে এই ত্রিপুরা রাজ্যে আবার পুনরায় সেই বাংলা মিডিয়াম স্কুলে রূপান্তরিত করতে হবে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। দেশের নির্বাচিত 2.56 লক্ষ পঞ্চায়েতের মধ্যে 699টি নির্বাচিত অগ্রণী পঞ্চায়েতের মধ্যে বেশিরভাগই তেলেঙ্গানা, গুজরাট এবং ত্রিপুরার পঞ্চায়েত। সদ্য প্রকাশিত পিএআই রিপোর্টে জানালো কেন্দ্রীয় সরকার। প্রথমবারের মতো টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনের দিকে তাদের কর্মক্ষমতা এবং অগ্রগতির উপর ভিত্তি করে 2.16 লক্ষেরও বেশি পঞ্চায়েতকে র্যাঙ্কিং করে একটি পঞ্চায়েত অগ্রগতি সূচক বা পিএআই তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। শীর্ষস্থানীয় নির্বাচিত 699টি পঞ্চায়েতের মধ্যে বেশিরভাগই তেলেঙ্গানা, গুজরাট এবং ত্রিপুরা। দারিদ্র্যমুক্ত এবং উন্নত জীবিকা নির্বাহ সহ 9টি এসডিজি থিমের উপর ভিত্তি করে বিভিন্ন সূচকে পঞ্চায়েতগুলির পারফরমেন্স মূল্যায়নের পর পিএআই প্রস্তুত করে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 0 থেকে 100 স্কেলে তাদের স্কোরের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করা হয় 5টি বিভাগে। অর্জনকারী, অগ্রণী, পারফর্মার, উচ্চাকাঙ্ক্ষী এবং শিক্ষানবিশ এবং 5টি ভাগে হয় পিএআই র্যাঙ্কিং। 2.16 লক্ষ পঞ্চায়েতের মধ্যে 699টি অগ্রণী, 77,298টি পারফর্মার, 8,32,392টি উচ্চাকাঙ্ক্ষী এবং 5,896টি স্থান পেয়েছে শিক্ষানবিশ হিসেবে। 699টি পঞ্চায়েতকে ফ্রন্ট রানার হিসেবে স্থান দেওয়া হয়েছে। তার মধ্যে 346টি গুজরাট থেকে, তারপরে তেলেঙ্গানা 270 এবং ত্রিপুরা থেকে রয়েছে 42টি পঞ্চায়েত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 9টি বিষয় হল পঞ্চায়েতে দারিদ্র্যমুক্ত এবং উন্নত জীবিকা, স্বাস্থ্যকর পঞ্চায়েত, শিশু বান্ধব পঞ্চায়েত, পর্যাপ্ত জল সম্পন্ন পঞ্চায়েত, পরিষ্কার ও সবুজ পঞ্চায়েত, স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো সম্পন্ন পঞ্চায়েত, সামাজিকভাবে ন্যায়সঙ্গত ও সামাজিকভাবে সুরক্ষিত পঞ্চায়েত, সুশাসন সম্পন্ন পঞ্চায়েত এবং নারী বান্ধব পঞ্চায়েত। পিএআই হল দেশের 2.5 লক্ষ গ্রাম পঞ্চায়েতের প্রতিটি এসডিজিতে কর্মক্ষমতা এবং অগ্রগতি পরিমাপের একটি যন্ত্র। প্রতিটি গ্রাম পঞ্চায়েত পিএআই মাধ্যমে তাদের উন্নয়নের স্তর মূল্যায়ন করতে পারে এবং ব্লক, জেলা এবং রাজ্যের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সাথে তাদের কর্মক্ষমতা তুলনা করতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 2.55 লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতের পোর্টালে তথ্য প্রবেশ করিয়েছে।
এর মধ্যে 29টি রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলে 2.8 লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতের তথ্য যথাযথ বৈধতার পরে গঠিত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পিআই প্রস্তুতিতে কেবলমাত্র সেই পঞ্চায়েতগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের তথ্য সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চল দ্বারা যথাযথভাবে যাচাই করা হয়েছে। 5টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল যথাক্রমে মেঘালয়, নাগাল্যান্ড, গোয়া, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের মোট 11,712টি গ্রাম পঞ্চায়েত ঐতিহ্যবাহী স্থানীয় সংস্থাগুলির পিএআই ডেটা যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার তেলিয়ামুড়া ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন নির্মাণ কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, রাস্তাঘাট সহ একাধিক পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন করেন খোয়াই জেলার জেলা শাসক রজত পন্ত। এদিন বিবেকানন্দ নগরের গ্রাম পঞ্চায়েত, তুইসিন রায়বাড়ি গ্রাম পঞ্চায়েত, সৌঠু করকুড়ির গ্রাম পঞ্চায়েত ইত্যাদি এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে এই পরিদর্শন সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বিশেষ করে আদর্শ গ্রাম বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পরিকাঠামোগত এবং পরিচালনগত ব্যবস্থার ব্যাপক প্রশংসা করেন জেলা শাসক। আগামী দিনে যাতে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করেন, তার উপর গুরুত্ব আরোপ করে জেলা শাসক। मैंने वीडियो आपको बोला है कि बाकी पंचायत भी जो है उनके जितने भी चेयरपर्सन है, वाइस चेयरपर्सन है, उनको यहाँ पे एक्सपोजर विजिट के लिए लाया जाए। और हम देखेंगे कि बाकी वीडियोस भी अपने ब्लॉक से यहाँ पे लाएं, क्योंकि जितना जो सुविधाएं हैं पंचायत में, जैसे कंप्लेंट बॉक्स लगाया है, फर्स्ट एड है, और एक लाइब्रेरी भी सेटअप किया है बच्चों के लिए, और एक शॉप भी बनाया जिससे वो रेंट भी लेते हैं तो उनकी इनकम होती है। तो इन सब चीज़ों में पंचायत ने बहुत अच्छा काम किया है। ছুটি নিয়ে বাড়িতে এসে মৃত্যু হল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সুবেদার মেজরের। মৃত সুবেদার মেজরের নাম খোকন বোস। তাঁর বাড়ি গোর্খা বস্তি সংলগ্ন এলাকায় 7 তারিখ রাত্রে এসে হঠাৎ অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুবেদার মেজর খোকন বোস। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। সুবেদার মেজর খোকন বোস কলকাতায় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। উনি একেবারে সুস্থ আসিল, উনার যে কমান্ডিং অফিসার সাথে আমার কথা হয়েছে, তো উনি বলছে তাই যখন আসিল এটা উনি ফিট হয়ে আইছিল, মানে সুস্থ, কিন্তু হঠাৎ যে কি হইলো আমরা বুঝলাম না। আফটার অল পোস্টমর্টম রিপোর্টের পরে টের পাওয়া গেল উনার কি হয়েছে না। চাকরি উনার 30 বছর চলতেছিল, লাস্ট 1 বছর উনার চাকরি আসিল রিটায়ারমেন্ট হওয়ার লাগে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস এর জন্য লক্ষ্য রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।